আই হেড দ্য ফ্যাক্ট, তুমি আমাকে তোমার ভালোবাসায় এতটাই দুর্বল করে ফেলেছো যে আমি তোমার উপর একটু রাগও হয়ে থাকতে পারি না। জোর করে? তাহলে তুমিও কি আমাকে জোর করেই ভালোবাসো? আমি অপ্রস্তুত হয়ে অন্যদিকে ঘুরে বললাম, আমি কি আপনাকে বলেছি আমি আপনাকে ভালোবাসি? সে আমাকে তার দিকে ঘুরিয়ে বলল। তুমি আমাকে ভালোবাসো না? আমি আবারও নিশ্চুপ হয়ে রইলাম অন্যদিকে তাকিয়ে। সে আমাকে ছেড়ে ড্রয়ার থেকে কিছু বের করে হাত উঠিয়ে বলল। যদি আমাকে ভালো না বেঁচে থাকো তবে এটা এখনো যত্ন করে রেখেছো কেন? আমি তার হাতের দিকে তাকিয়ে দেখলাম তার হাতে সেই পরীক্ষার খাতাটি, যেখানে স্যার তার পছন্দের কথাটা আমাকে লিখেছিল, যেটা আমি আজও পর্যন্ত খুব যত্ন করে একটি মখমল কাপড়ে পেঁচিয়ে আমার আলমারিতে সযত্নে তুলে রেখেছিলাম। স্যার আমার আরও কাছে এসে খাতাটি আমার মুখের সামনে ঝাঁকিয়ে রেগে বলল। কি হলো, কথা বলছো না কেন? জবাব দাও। যদি আমাকে ভালোবাসে নাই থাকো তাহলে এই সামান্য কাগজটা এখনো রেখে দিয়েছো কেন? আর এই আর সেই অ্যাকুরিয়াম দুটো কেন রেখেছো নিজের কাছে? এমনকি বিয়ের পরে শ্বশুর বাড়িও নিয়ে এসেছিল। তারপর আবার চেঁচিয়ে বলল। জবাব দাও। আমি শুধু কাঁপা কাঁপা গলায় বললাম, এ এ এ কাগজ আপনি কোথায় পেয়েছেন? সে বলতে লাগলো। তোমার আলমারিতে। প্রথম যেদিন আমাদের বাড়ি গিয়েছিলাম সেদিনই পেয়েছিলাম। এখন এই কথার কি উত্তর আছে তোমার কাছে, বলো? আমি চুপ করে মাথা নিচু করে চোখ বন্ধ করে কাঁদতে লাগলাম। স্যার আমার আরও কাছে এসে দুই হাত দিয়ে আমার মুখ তোলার চেষ্টা করতে করতে বলছে। কি হলো, চোখ বন্ধ করে রেখেছো কেন? আমার দিকে তাকিয়ে বলো তো, তুমি আমাকে ভালোবাসো না? আমি মাথা নিচু করে কেঁদেই যাচ্ছি, আর স্যার বলে যাচ্ছে। কি হলো, তাকাও, তাকাও বলছি। আমিও হঠাৎ শক্ত করে তার হাত ছাড়িয়ে চেঁচিয়ে বলে উঠলাম, না না না, ভালোবাসি না। আপনার যদি আমার জন্য খুব অসুবিধা হয় তাহলে বলে দিন, আমি চলে যাব। স্যারের চোখে যেন আগুন জ্বলে উঠল। রাগে সে হুংকার দিয়ে টি টেবিলটা উপর করে ফেলে দিল। বিছানার পাশে থাকা ল্যাম্পটা হাত দিয়ে এক আছাড় মেরে গর্জন করে বলতে লাগলো। চলে যাবে? ছেড়ে চলে যাবে না? এটাই তো তোমার অস্ত্র। ছেড়ে চলে যাওয়ার তো তুমি খুবই ভালো পারো। কেন খেলেছো আমায় নিয়ে এমন? কি করেছি আমি? আমি স্যারের এই তাণ্ডব দেখে ভয়ে চুপসে গেছি। একবার মনে হলো বলে দেই আমার সব চাপা কথাগুলো, কেন আমি এসব বলছি, কিন্তু পারলাম না, কিচ্ছু বলতে পারলাম না। যখনই এই কথাটা মুখে আনতে যায় একরাশ নীরবতা আমাকে ছেয়ে যায়। বুকে চাপা কষ্টে কথাটা আমার মুখ দিয়ে বের হতেই চায় না। মুখ পর্যন্ত আসতেই তীব্র ব্যথা অনুভব হয়। তাছাড়া আমি আগে থেকেই যখন বেশি কষ্ট পেতাম কান্না করার জন্য কোনো কথা ঠিক মতো করে সাজিয়ে বলতে পারতাম না, সব কিছু গুলিয়ে ফেলতাম। আমার জীবনের সবচাইতে কষ্টের এই সত্যটি আমি মুখ দিয়ে উচ্চারণ করতেও পারছি না। কেউ যদি শুনে তাহলে হয়তো তার মনে হতে পারে কেন আমি বলতে পারি না, বলে ফেললেই তো হয়। কিন্তু এই মন জিনিসটা যে সব থেকে বড় অদ্ভুত, কখন কি করায় কিছুই বোঝা যায় না। আর কাউকে ভালোবাসলে তখন তা আমাদের সম্পূর্ণ হাতের বাহিরে চলে যায়। খুব কষ্ট হয়, খুব। বুকের ভেতরটা যেন কেউ ক্রমাগত ছুরি দিয়ে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। স্যারের ভাঙাচোরা চলতেই আছে। সে যেন আজ সব কিছু ধ্বংস করে দিবে। বারবার হুংকার দিয়ে বলছে। আবার এমন করলে তুমি আমার সাথে? আবার? আরেকবার আবার আমাকে স্বপ্ন দেখিয়ে সব ভেঙে চুরমার করে দিলে। কেন? কেন করো বারবার এমন? কেন? হঠাৎ একটি কাচের টুকরো হাত লেগে স্যারের হাত কেটে গেল। গল গল করে রক্ত বেরোচ্ছে সেখান থেকে। সে অবস্থাতে সে আরও ভাঙচুর করতে লাগলো। আমি দৌড়ে গিয়ে তার হাত টেনে ধরে বললাম, কি করছেন? পাগল হয়ে গেছেন? রক্ত বেরোচ্ছে তো। স্যার আমাকে তার দুই হাত দিয়ে শক্ত করে চেপে ধরলো। তার দুই চোখ রক্তবর্ণ হয়ে গেছে, আর তার পাশে অশ্রুর ছোঁয়া। দাঁতে দাঁত কিরমির করে বলল। এই ক্ষত তোমার চোখে পড়লো, আর আমার এই বুক যে ক্ষত বিক্ষত রয়েছে সেটা তোমার চোখে পড়ে না? এখানে যে যন্ত্রণায় ছিঁড়ে যায় সেটা তুমি বোঝো না? এত কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। বারবার এভাবে কষ্ট না দিয়ে একেবারে মেরে ফেলতে পারো না?
বলে আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হনহন করে বেরিয়ে গেল রুম থেকে। একটু পর আওয়াজ পেলাম, হাই স্পিডে গাড়ি চালিয়ে সে চলে গেল। তার শেষের কথাটা শুনে আমার হৃদস্পন্দন যেন থেমে গেল। বিছানার পাশে ফ্লোরে হাঁটু ভাঁজ করে বসে তার মধ্যে মুখ লুকিয়ে আমি ক্রমাগত কেঁদেই যাচ্ছি। শুভ্র স্যারের জন্য এখন খুব চিন্তা হচ্ছে। রাত ৩টা বেজে গেছে, অথচ সে এখনও বাড়ি ফেরেনি। যেভাবে রাগ হয়ে বাড়ি থেকে বের হয়ে গেল, না জানি কোথায় গেছে, কি করছে। বারবার ফোন করছি তাকে, কিন্তু ফোনে তাকে পাচ্ছি না। প্রায় বলছে যে বন্ধ। আমার খুব চিন্তা হতে লাগলো, কেমন যেন অস্বস্তি অস্বস্তি লাগছে খুব। ভোরবেলা স্যারের নাম্বারে একটা রিং বাজতে না বাজতে আমি উত্তেজিত হয়ে দাঁড়িয়ে রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে কিছু বলতেই আমার হাত থেকে থপ করে ফোনটা মাটিতে পড়ে গেল। তারপর আমি কিভাবে হসপিটালে পৌঁছালাম জানি না। আমার সমস্ত পৃথিবী যেন ঘুরছে। স্যারের নাম্বার থেকে হসপিটালের একজন ডক্টর ফোন করেছিল। সে শুধু বলল এই ফোন যার, তার অ্যাক্সিডেন্ট হয়েছে। ব্যাস, আমি আর বাকিটুকু শুনতেই পারিনি। আমার পুরো শরীর থরথর করে কাঁপছে, মনে হচ্ছে একটা ঘোরের ভিতরে চলে গেছি। কোনো মতে রিসিপশনে দাঁড়ানো মেয়েটিকে কাঁপতে কাঁপতে বললাম, অ্যাক্সিডেন্ট করেছে? সে কোথায়? মেয়েটি চোখ গোল গোল করে বলল, একটু আগে অ্যাক্সিডেন্টে আসা একটি পেশেন্ট মারা গেছে। আপনি কি তার কথা বলছেন? কথাটা শুনেই আমি স্তব্ধ হয়ে পড়লাম, সাথে সাথে লুটিয়ে পড়লাম মাটিতে। তারপর আর কিছু মনে নেই। সেন্স ফিরে আসলে দেখলাম আমি একটি বেডে শুয়ে আছি, আর আমার পাশে শুভ্র স্যার। হাতে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ নিয়ে সামান্য ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে। আমি সঙ্গে সঙ্গে উঠে বসে তার বুকে ঝাঁপিয়ে পড়ে তাকে জড়িয়ে ধরে জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলাম। আশেপাশে যত ডাক্তার নার্স সব জড়ো হয়ে গেছে। স্যার সবার সামনে এভাবে আমার জোরে জোরে কাঁদায় একটু অসুস্থ অনুভব করছে। লজ্জায় পড়ে গিয়ে মুচকি হাসি দিয়ে আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলতে লাগলো, এই সত্যি আমি ঠিক আছি তো, দেখো দেখি, আর কাঁদে না, আর থামো। হঠাৎ পাশে থাকা ডাক্তারটা জোরে জোরে হেসে উঠল। তার হাসির শব্দে এবার আমার মাথায় সেন্স আসলো। আমি স্যারকে ছেড়ে একটু সরে বসে চোখের পানি মুছলাম। ডাক্তার বলে যাচ্ছে, বাব্বা, এত প্রেম! কিরে শুভ্র, তোর বউ দেখি তোকে খুব ভালোবাসে। পুরো কথা ঠিক মতো না শুনেই বেহুশ। ভাগ্যিস তখন আমি সেখানে থাকাই তোর বউকে চিনতে পেরেছি। তারপর আমার দিকে তাকিয়ে বলল, এই যে মা, আমি কিন্তু তোমার শ্বশুরের বন্ধু, শুভ্রর ডাক্তার আঙ্কেল। তোমাদের বিয়েতে যেতে পারিনি, কিন্তু বিয়ের সব ছবি দেখেছি। আমি সকালবেলায় এসেই জানতে পেরেছি শুভ্রর কথা। শুভ্রকে রাতেই হসপিটালে আনা হয়েছিল, আর ওর পরে আর একটা অ্যাক্সিডেন্টের পেশেন্ট এসেছে যে মারা গেছে। রিসেপশনিস্ট তোমাকে তার কথাই বলেছিল, কিন্তু তুমি তো পুরোপুরি না শুনেই সেন্স হারালে। পেশেন্টের সেন্স ফিরেছে আরও 1 ঘন্টা আগে, আর বউ সেদিকে 3 ঘন্টা ধরে সেন্সলেস হয়ে পড়ে আছে। শুভ্র স্যারও একটু মজা করেই বলে উঠল, আরে বুঝো না, এগুলো সব চালাকি, যাতে আমার সেবা না করা লাগে। এই কথায় ডাক্তার আঙ্কেল বেশ মজা পেলেন, হাহা করে হাসতে লাগলেন। আর আমি চোখ দিয়ে স্যারকে ঈশ্বর রাগ দেখালাম। শুভ্র স্যারকে সেদিনে বাসায় নিয়ে আসলাম। বাবা মাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু স্যার মানা করলো। এমনি শরীর অসুস্থ, আর এর ভেতর শুধু শুধু টেনশন করবে। ডাক্তার আঙ্কেল বলেছে 10-15 দিন ফুল রেস্ট করলেই হবে। স্যারের ডান হাতে ভালোই ব্যথা পেয়েছে, বেশি নাড়াচাড়া করতে পারে না। পায়েও সামান্য ব্যথা পেয়েছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়। তাই তার সব কাজ এখন আমিই করে দেই। জান প্রাণ দিয়ে স্যারের সেবা করে যাচ্ছি। তাকে খাইয়ে দেওয়া, ওষুধ খাওয়ানো, গোসল করানো, এমনকি ড্রেস চেঞ্জও আমাকে করিয়ে দিতে হয়। আমার ভীষণ লজ্জা লাগে তখন, বেশি লজ্জা লাগে যখন গোসল করানোর সময় খালি গায়ে সাবান মাখিয়ে দিতে হয়। তার ফর্সা উন্মুক্ত বুকে সাবান লাগাতে গিয়ে আমি লজ্জায় লাল হয়ে কুঁকড়ে যাই। তার দিকে তাকাতেও পারি না। শুভ্র স্যার আমার অবস্থা বুঝে মুচকে মুচকে হাসতে থাকে। নিজেকে এখন মনে হয় স্যারের স্যার। স্যার যখন খেতে চায় না, ধমক দিয়ে বলি চুপচাপ হা করুন, বলে ভাত মেখে খাইয়ে দিতে থাকি। অনেক দিন হয়ে গেছে, এখন স্যার কিছুটা সুস্থ। এখনই সে অফিসে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু আমি যেতে দেই না। রাতে স্যারকে খাইয়ে দিয়ে বসে আছি।
শুভ্র স্যার একটি হালকা নীল আর কালো রঙের চেক শার্ট পরে বিছানায় আধশোয়া হয়ে বসে আছে। কপালের কোণায় এখনও একটি ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। প্রচণ্ড বাতাস ছেড়েছে, মনে হয় ঝড় আসবে। আমি উঠে দরজা জানালা সব বন্ধ করে দিলাম। শীতল হাওয়ায় ভরে গেছে পুরো রুম। ঠান্ডা ঠান্ডা লাগছে। একটু পর ঝপ করে প্রচণ্ড বৃষ্টি নামতে লাগলো। সাথে একটু পরপরও বিজলি চমকাচ্ছে। আমার এই বিজলির শব্দটা বেশ ভয় ভয় লাগে, যেমন এখন ভয় লাগছে। এদিকে আবার একটু পরই কারেন্ট চলে গেল। আমি উঠে মোমবাতি জ্বালালাম বেশ কয়েকটা। মনে পড়ল স্যারের ওষুধ খাওয়ানো এখনো হয়নি। ড্রয়ার থেকে ওষুধের বক্সটা বের করতেই কারেন্ট চলে আসলো। বাহিরে গুরুম গুরুম শব্দ হয়ে যাচ্ছে। আমি বিছানায় স্যারের পাশে বসে ওষুধ খাইয়ে দিলাম। তখনই কাছে কোথাও কান ফাটানো শব্দ করে বাস পড়ল। সাথে সাথেই কারেন্ট চলে গেল। রুমটা মুহূর্তের জন্য আলোকিত হয়ে গেল। শব্দ হওয়ার সাথে সাথে আমি ভয়ে চোখ বন্ধ করে স্যারের বুকে মুখ লুকিয়ে তার পেছনের শার্ট খামচে ধরেই বললাম, স্যার আমার ভীষণ ভয় করছে, প্লিজ একটু জড়িয়ে ধরুন। স্যারও আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। বাহিরে অনর্গল বৃষ্টির শব্দ আর বিদ্যুৎ চমকানোর কানে আসছে। হঠাৎ কি হলো জানি না, আমাদের দুজনের নিঃশ্বাস ঘন হয়ে আসলো। দুজনের শরীরের উষ্ণতায় আমরা যেন কোনো ঘোরের মধ্যে হারিয়ে গেলাম। হাতের বাঁধন আরও শক্ত হতে লাগলো। কিছুক্ষণ পর বাঁধন ধীরে ধীরে আলগা হয়ে গেল। স্যার আমাকে খুব আস্তে আস্তে তার পাশে শুয়ে দিয়ে আমার চোখে খুব ভালোবাসার দুটি চুমু দিল। তারপর ধীরে ধীরে তার শার্টের বাটন একটি একটি করে খুলে আমাকে ঘাড়ে একটি গভীর চুম্বন করলো। আমি বিছানার চাদর শক্ত করে খামচে ধরলাম। সে আমার হাত বিছানার চাদর থেকে ছাড়িয়ে তার হাতের মুঠোয় নিয়ে শক্ত করে চেপে ধরল। তার প্রতিটি স্পর্শে আমি বারবার কেঁপে উঠছি। আমার কেঁপে ওঠায় সে আমাকে আরও ততটাই শক্ত করে আঁকড়ে ধরছে। স্যার আমায় আজ যেন কোনো এক অচেনা সাগরে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, আর আমিও তার সাথে সাথে ভেসে যাচ্ছি। আজ যেন আমাদের ভিতরে কোনো বাধা নেই, কোনো দ্বিধা নেই। ভালোবাসা যেন আজ সব এক পরম আবেশে জড়িয়ে রাখছে আমাদের। সকালের মৃদু আলো চোখে লাগাতেই আমার ঘুম ভেঙে গেল। রাতে তুমুল বৃষ্টির পর এখন আকাশ ফকফকা ফর্সা। আজকে সকালটা যেন অন্যরকম লাগছে। নিজেকে আবিষ্কার করলাম স্যারের উন্মুক্ত বুকে, এক প্রশান্তির ছায়া মুখে। সে এখনো ঘুমিয়ে যাচ্ছে। রাতের মুহূর্তগুলো মনে পড়তে লজ্জা কুঁকড়ে গেলাম। নিজেকে স্যারের কাছ থেকে ছাড়িয়ে তার দিকে তাকিয়ে লজ্জা মাখা হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। আমি কিচেনে দাঁড়িয়ে চা বানাচ্ছি। তখনই শুভ্র স্যার উপর থেকে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। আমার চোখে চোখ পড়তেই সেই আগের মতোই মাথা চুলকিয়ে একটু লাজুক হাসি দিল। অনেকদিন পর আজ যেন সেই লাজুক শুভ্র স্যারকে দেখলাম। স্যার নেমে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসলো। আমি মাথা নিচু করে চা বানাচ্ছি, আর স্যার বারবার আর চোখে আমাকে দেখে যাচ্ছে। আমার গাল দুটো লাল হয়ে আছে। আমি তাকাতেই পারছি না স্যারের দিকে। কি যে হলো আজকে! আজ যেন পৃথিবীর সমস্ত লজ্জা আমার উপর ভর করেছে। হবে নাই বা কেন? রাতে যা হলো না, তারপর তো আমি তাকাতেই পারছি না লজ্জায়। কিছুদিন হলো সামিয়া, বাবা মা সবাই চলে এসেছে। স্যার ছাদের টবের ফুল গাছে পাইপ দিয়ে পানি দিচ্ছিল। আমি পেছনে গিয়ে দাঁড়াতেই ইচ্ছে করে পাইপ ঘুরিয়ে আমার গায়ে পানি দিয়ে ভিজিয়ে দিল। আর এখন এমন ভাব করছে যে ভুলবশত দিয়ে ফেলেছে। পানি দিয়ে বারবার বলতে লাগলো, সরি 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 বউ। আমি নাক ফুলিয়ে পেছনে ঘুরে চলে যেতে যাচ্ছিলাম। স্যার তাড়াতাড়ি আমার সামনে এসে পথ আগলে দাঁড়িয়ে আমার কোমর টেনে কাছে নিয়ে বলল, সরি বউ, ভুল করে হয়ে গেছে। আমি রাগ হয়ে বললাম, ভুল করে? আমার তো চোখ নেই, আমি তো কিছু বুঝি না। না? সে আমার কাঁধ থেকে চুল সরিয়ে মুখে চিন্তিত ভাব নিয়ে বলল, এ কি, সত্যি তোমার গলায় এমন লাল দাগ কিভাবে হলো? আমি মুখ ভেঙে বললাম, একটা পাজি মশা করেছে। স্যার বলতে লাগলো, কি? কোন মশা করেছে? মশার এত সাহস আমার বউয়ের এত সুন্দর গলার এই অবস্থা করেছে? ওই মশাকে তো আমি ছাড়ছি না। আমি তার বুকে হালকা আঘাত করে বললাম, হয়েছে, আর ঢং করে সাধু সাজতে হবে না। আমাকে ভিজিয়ে দেওয়ার জন্য এখন কানে ধরুন। স্যার চোখ কপালে তুলে বলল, কান ধরবো?
তুমি তোমার স্যারকে কানে ধরাবে? আমি তাকে ধাক্কা দিয়ে বললাম, স্যার না, তাহলে দূরে থাকুন স্যারের মতো। স্যার হয়ে ছাত্রীর সাথে এত ঘেঁষাঘেঁষি কিসের? আমি এবার চলে যাচ্ছিলাম, কিন্তু স্যার তাড়াতাড়ি বলল, আচ্ছা আচ্ছা আচ্ছা, রাগ করো না, ধরছি। বলে কানে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। আমি তাকে এভাবে দেখে খিলখিল করে হেসে দিলাম, আর স্যার মুগ্ধ চোখে আমার দিকে তাকিয়ে রইল। আজ আমি ঠিক করেছি স্যারের জন্য পায়েস বানাবো। স্যার আমাকে যেভাবে শিখিয়ে দিয়েছিল সেইভাবে, যেই ভাবা সেই কাজ। কোমরে আঁচল গুজে আমি নেমে পড়লাম পায়েস বানাতে। রাতে শুভ্র স্যার যখন অফিস থেকে আসলো, আমি তার সামনে পায়েসের বাটি ঢেকে রাখলাম। স্যার বাটির দিকে তাকিয়ে এক্সাইটেড হয়ে বলল, ওয়াও, নুডলস। আমি তাড়াতাড়ি বললাম, নুডলস না, পায়েস আমি বানিয়েছি। স্যার তাড়াতাড়ি 1 চামচ মুখে দিল। আমি নার্ভাস হয়ে জিজ্ঞাসা চোখে তাকিয়ে রইলাম। স্যার মুখে একটি চমকপ্রদ এক্সপ্রেশন দিয়ে হাত দিয়ে দেখালো, অসাধারণ। আমি খুব খুশি হয়ে বললাম, সত্যি? আমিও একটু খেয়ে দেখি তো। আমি চামচ হাতে নেওয়ার আগেই স্যার দ্রুত আমার সামনে থেকে বাটি সরিয়ে বলল, একদম না, আমার জন্য বানিয়েছো, সব আমি খাবো, তুমি একটুও পাবে না। বলেই স্যার খুশি মনে খুব দ্রুত খেতে লাগলেন। আমি তো সেই খুশি, স্যারের এত পছন্দ হয়েছে। তার খাওয়া শেষ হলে আমি খালি বাটি নিয়ে বাইরে চলে আসলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম পায়েসের একটি পিনিস হাতে নিয়ে, মুখ থমথম করে, কারণ নিচে যাওয়ার সাথে সাথে সামিয়া আমার সামনে পায়েসের পিনিস নিয়ে বলল, ভাবি, এই পায়েস কে বানিয়েছে? কি বিচ্ছিরি! কিচেনে পায়েস দেখে আমি এক পিস তুলে নিয়েছিলাম খাওয়ার জন্য, কিন্তু 1 চামচ মুখে দিতে পারিনি। আমি ওর কথা শুনে অবাক হয়ে ওর হাত থেকে পায়েস নিয়ে 1 চামচ মুখে দিতেই বমি চলে আসলো। এটা কি পায়েস? মনে হয় চিনির জায়গায় লবণ দিয়ে ফেলেছি। আল্লাহ, এই পায়েসটা সে কিভাবে খেলো? এই পায়েস স্যার পুরো 1 বাটি খেলো কি করে? আমার রীতিমতো কান্না পাচ্ছে। লবণের বদলে চিনিটা ঠিকমতো দিলেই কি সুন্দর ভালো হতো। এমন ভুল আমি করলাম কিভাবে? স্যারের সামনে গিয়ে বললাম, আপনি আমাকে মিথ্যে বলেছেন কেন? এই পায়েস তো খাওয়ার উপযুক্তই না। স্যার আমার দিকে এক পলক তাকিয়ে আমার হাত টেনে তার পাশে বসিয়ে বলল, কই, আমার তো বেশ লেগেছে। তুমি আমার জন্য বানিয়েছো, আমি না খেয়ে পারি? আমি কাঁদো কাঁদো করে বললাম, আপনার এই 20টি পায়েস খাওয়ার কি দরকার ছিল? আমি তো 1 চামচও খেতে পারলাম না। স্যার আমাকে তার বুকে টেনে বলল, তোমার হাতের বিষও আমার কাছে অমৃত, আমি তাও 1 চুমুতে খেতে পারবো। আমি বললাম, কেন? স্যার বলল, এখনো তোমার জিজ্ঞেস করতে হয় কেন? আমি আরও কিছু বলতে নিলাম, কিন্তু তার আগেই স্যার আমাকে থামিয়ে দিয়ে বলল, চুপ, আর কিছু বলো না। কিছুক্ষণ এভাবেই থাকো তো আমার বুকে। তার পরের দিন পুরো বাড়িতে গোছগাছ চলছে। স্যারের যে ফুপু বিদেশে থাকে, সে আজ প্রায় 2 বছর পর আসছে। বিকেলে তারা চলে আসলো। স্যার তাদেরকে এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছে। তাদের আসার কথা শুনে আমি নিচে নেমেই সামনে আগালাম। একটা মধ্যবয়স্ক মহিলা আর স্যারের পেছন থেকে হঠাৎ একটি মেয়ে বেরিয়ে এলো, পরনে টপস আর জিন্স। মেয়েটার চেহারার দিকে চোখ যেতেই বুকের ভেতর চিনচিনে ব্যথা করে উঠল। আমার সমস্ত পৃথিবী যেন উল্টে গেল, কারণ আমার সামনে সেই মেয়েটি যাকে আমি স্যারের সাথে দেখেছিলাম। মেয়েটি বেশ সুন্দরী, চেহারায় একটা দুঃখী দুঃখী ভাব। পুরনো ক্ষতটা যেন আবার জেগে উঠেছে। পাশ থেকে মা আমায় বলল, এই তোমার ছোট ফুফু, শাশুড়ি আর তার মেয়ে। আমি কোনো মতে সামনে গিয়ে ফুপুকে সালাম করলাম। তার মানে স্যার তার ফুফাতো বোনের সাথে? ছি, আমার ভাবতেও লজ্জা করছে। বারবার চোখ ঝাপসা হয়ে আসছে। অনেক কষ্টে চোখের পানি আড়াল করে মুখে নকল হাসি এনে রাখছি, কিন্তু কষ্ট হচ্ছে, খুব খুব কষ্ট হচ্ছে। কিন্তু স্যার আর মেয়েটার মধ্যে তেমন কিছু চোখে পড়ছে না যেটাতে মনে হতে পারে তাদের মধ্যে কিছু আছে। কিন্তু আমি যে আগে দেখেছিলাম। হঠাৎ স্যার রুমে এসে অত্যন্ত দুঃখী হয়ে বলল, অফিসের কোনো কাজে কিছুদিনের জন্য চট্টগ্রাম যেতে হবে এখনই। যাওয়ার সময় আমাকে জড়িয়ে ধরে মন খারাপ করে বলল, তোমাকে খুব মিস করব।
আমার একটুও যেতে ইচ্ছা করছে না, কিন্তু বাবা বলল তাই যেতে হচ্ছে। আমাকে কিন্তু ফোন করবে, আমি একটু পরপরই ফোন করব কিন্তু। আমি চুপচাপ সরে যাচ্ছি, কিচ্ছু বলছি না। স্যার আমাকে ছেড়ে কপালে একটা চুমু দিয়েই বলল, ভালো থেকো। তারপর চলে গেল। আমার এখন আরও কান্না পাচ্ছে। বাথরুমে গিয়ে শাওয়ার অন করে অনেকক্ষণ কাঁদলাম। সারাদিন চুপচাপ বসে থাকি, কিছুই ভালো লাগে না। স্যার একটু পর পরই ফোন করে, সে একা একাই কথা বলতে থাকে। আমি শুধু হুম হাঁ করি, তার থেকে বেশি কিছু করি না। স্যারও মন খারাপ করে আমার এই নীরবতায়। সেই মেয়েটির নাম রুহি, আমার থেকে বড়। আমি আপু বলেই ডাকি। সারাদিন মনমরা হয়ে বসে থাকে। আমি তার থেকে যতটা পারি দূরে দূরে থাকি। তার সামনে গেলে খুব কষ্ট লাগে। বুকের ভিতরে পুরনো ব্যথাটা যেন আবার জেগে ওঠে। কিচ্ছু ভালো লাগে না তখন। কিছুদিন ধরে শরীরও ভালো লাগে না, স্যারও নেই, খুব একা একা লাগে। শুভ্র স্যার আজ বিকেলে ফিরে এসেছে, এসে খুব খুশি। আমাকে অনেকক্ষণ বুকে জড়িয়ে ধরে রাখলো। এবার আমার দেহের প্রাণ ফিরে আসলো। মনে হচ্ছে অনেক দিনের ভালোবাসার তৃপ্তি সে মিটিয়ে নিচ্ছে। আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে। আমি বেশি একটা আগ্রহ দেখালাম না। রাতে সে যখন আমার কাছে আসতে চাইলো, আমি বাধা দিয়ে অন্যদিকে ঘুরে শুয়ে রইলাম। স্যারও কিছুক্ষণ অন্যদিকে ফিরে শুয়ে থাকলো। একটু পর উঠে বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে রইল। আমি এখান থেকে দেখতে পেলাম স্যার একটু পর পর চোখ মুছছে। স্যার যে খুব কষ্ট পেয়েছে তা বুঝতে পারলাম। কষ্ট আমারও লাগছে, আমারও বুকটা চিরে যাচ্ছে। আমার বুকের ভিতরে যন্ত্রণায় হাহাকার করছে। আমি তো কাউকে বোঝাতে পারছি না। সারা রাত স্যার বেলকনিতেই দাঁড়িয়ে রইল। আমারও চোখে আর ঘুম আসলো না। ভোরের আজান দিলে স্যার ভিতরে আসলো। তার চোখের দিকে তাকিয়ে আমার বুকে ছেদ করে উঠল। তার চোখ নাক লাল হয়ে আছে, মনে হচ্ছে সারা রাতই কান্না করেছে। খুব কষ্ট লাগলো আমার। আমি তখনই একটা সিদ্ধান্ত নিলাম, অনেক হয়েছে এসব, আমি আর আগের কথা ভাববো না। স্যার যদি আগে তার ফুফাতো বোনের সাথে রিলেশন করেই থাকে তাহলে করেছে, এখন তো আর করছে না। স্যার তো আমাকেও কত ভালোবাসে, আমি তার স্ত্রী। তার উপর এখন শুধু আমার অধিকার। আগের কথা ভেবে ভেবে আর নিজেও কষ্ট পাবো না, আর স্যারকেও কষ্ট দিব না। পুরনো কথা সব মাটি চাপা দিয়ে আমি আজ শুভ্র স্যারকে বলবো যে আমি তাকে কতটা ভালোবাসি। বিকেলে আমি স্যারের ফোনে মেসেজ পাঠিয়ে তাকে একটু তাড়াতাড়ি আসতে বললাম। আজকে একটি আকাশি রঙের জর্জেট শাড়ি পরলাম আর হাত ভরে চুড়ি। স্যার এখনো আসছে না কেন দেখার জন্য বাহিরে বেরিয়ে রুহি আপুর রুমের সামনে দিয়েই যেতেই রুহি আপুর কান্না কানে এলো। দেখলাম রুহি আপু কাঁদছে। আমি আস্তে আস্তে দরজা ঠেলে ভিতরে ঢুকলাম। তার কাছে যেয়েই তার কাঁধে হাত রাখতেই সে ঘুরে আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদতে লাগলো আর বলতে থাকলো, সত্যি বলতো, ও আমার সাথে এমন কেন করলো? কি দোষ করেছিলাম আমি? আমি তো শুধু ওকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, কিন্তু ওর এসবে কিছুই যায় আসে না। বিয়ে করে কি সুন্দর বউ নিয়ে সুখে আছে, আর আমি কষ্টের আগুনে পুড়ছি। রুহি আপু কেঁদেই যাচ্ছে। নিজেকে তার সামনে বড্ড অপরাধী লাগছে। মনে হচ্ছে তার এই কষ্টের কারণ আমি, শুধুই আমি। বুকের ভেতরটা আমারও ফেটে যাচ্ছে, সাথে রাগ উঠছে, প্রচণ্ড রাগ। রুমে যেতেই শুভ্র স্যার আমার কাছে এসে হাত ধরে উদ্বিগ্ন সুরে জিজ্ঞাসা করলো, তোমার কি শরীর খারাপ? আর্জেন্ট ডেকে পাঠালে হঠাৎ? তার ছোঁয়া আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। আমি সমস্ত শক্তি দিয়ে তাকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে বললাম, একদম ছোবেন না আমায়, দূরে যান। অসহ্য লাগছে আমার আপনাকে। আমি কখনো ভাবতেও পারিনি আপনি এমন একজন মানুষ, দুই নৌকায় পা দিয়ে চলেন। ছি! স্যার রেগে চিৎকার দিয়ে বলল। চুপ, একদম চুপ। কি বলছো এসব? আমি রাগে বলতে লাগলাম, কেন? যা করেছেন তা শুনতে পাচ্ছেন না কেন? আপনি আমাকে আর রুহি আপুকে দুজনকেই ঠকিয়েছেন।
স্যার অবাক হয়ে ফ্রুকুসকে বলল, রুহি? কেন? আপনি রুহি আপুর সাথে আপনি রিলেশন করতেন না? নিজে আমার ফিলিংস নিয়ে খেলে আমাকে ঠকিয়ে অন্য একটা মেয়ের সাথে প্রেম করেছেন, আর বিয়ের পর কি সুন্দর আমার ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছেন যে আমি আপনাকে ঠকিয়েছি। আরে ঠকিয়েছেন তো আপনি আমাকে, আর এখন তাকে ফেলে আবার আমাকে বিয়ে করে রুহি আপুকে ঠকালেন। স্যার বলল, কি যাতা বলছো এসব? রুহির সাথে আমি রিলেশন করতাম মানে? আমি যা তা বলছি, নিজের চোখেই দেখছি। স্যার বলল, কি দেখেছো? আমি তার কাছে গিয়ে বললাম, তাহলে শুনুন, মনে আছে কলেজে থাকতে আমরা কবে লাস্ট কথা বলেছিলাম? ঠিক তার পরের দিনই আমি কলেজে বই জমা দিতে গিয়ে আপনার কেবিনে গিয়েছিলাম, যখন আপনি রুহি আপুর হাতে হাত রেখে কথা বলছিলেন আর আপু আপনাকে জড়িয়ে ধরেছিল। আর সেদিনও আমি আপনার ল্যাপটপে আপনার আর রুহি আপুর একসাথে ছবি দেখেছি। আর এরপরও আশা করেন এত কিছু দেখে আমি আপনার সাথে তখন কথা কন্টিনিউ রাখতাম, আর এখনও সব ভুলে স্বাভাবিক থাকতাম। আমার মন ভেঙেছেন আপনি, খুব নিষ্ঠুরভাবে। স্যার আমার কথা শুনে একটু পেছনে গিয়ে 2 হাত দিয়ে মাথার চুলগুলোকে পেছনে নিয়ে থমকে দাঁড়ালো, তারপর আমার সামনে এসে বলল, তুমি এই কারণে আমার সাথে এতদিন ধরে এমন করে যাচ্ছ? এই কারণে? রুহিকে আমি না, অন্য একটি ছেলে ঠকিয়েছে, যাকে সে প্রচণ্ড ভালোবাসতো। ছেলেটির সাথে রুহি পালিয়ে গিয়ে বিয়েও করেছিল, কিন্তু ছেলেটি বিয়ের পর পরকীয়া করে রুহিকে ধোঁকা দেয়। রুহি আমার ফুফাতো বোন, আমরা সমবয়সী। রুহি ছোট থেকেই বিদেশে বড় হয়ে আসছে, ওর চলাফেরাও তেমনি। যেদিনের কথা তুমি বলছো সেদিন রুহি আমার কেবিনে ওই ছেলেটার পরকীয়ার কথা বলেই কাঁদছিল, আর ইমোশনাল হয়ে ও আমাকে জড়িয়ে ধরে। যেহেতু ওর কালচারে এটা কোনো ব্যাপার না, কিন্তু তবুও আমার ওর জড়িয়ে ধরা ভালো লাগেনি। এত কিছু যখন দেখেছো তখন আরেকটু দাঁড়িয়ে এটা কেন দেখলে না যে আমি সাথে সাথেই ওকে নিজের থেকে ছাড়িয়ে দিয়েছিলাম? আর ল্যাপটপের যেই ছবির কথা বলছো, ফুফাতো বোনের সাথে একটি ছবি তোলা কি খুব অন্যায়? এই ছবিটা যদি একটু চেঞ্জ করে দেখতে, পুরো ল্যাপটপ ভরেই তোমার ছবি ছিল। আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি সামান্য এই কারণের জন্য আমার সাথে এতদিন এমন করেছো। শুধু একবার এসে যদি জানতে চাইতে সত্যিটা কি, কিন্তু না, তুমি কিছু না বলে গা ঢাকা দিয়ে দিলে। আমি পাগলের মতো ভালোবেসেছি তোমাকে। আর তুমি জানো, যখন হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিল তখন আমার কি অবস্থা হয়েছিল? দম বন্ধ হয়ে আসতো, আমি ঘুমোতে পারতাম না। 2 বছর আমি শান্তিতে ঘুমাইনি। মাঝরাতে হঠাৎ করে উঠে কাঁদতে থাকতাম, ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছিলাম। বারবার একই প্রশ্ন আঘাত আনত, কেন? কেন তুমি এমন করলে? কোথায় আছো? কেমন আছো? বোঝা এটা কতটা কষ্টের। পাগল হয়ে গেছিলাম জাস্ট। তুমি আমাকে যতটা কষ্ট দিয়েছো তার জন্য আমি তোমাকে কোনো দিনও মাফ করব না, কোনো দিনও না। স্যার চাপা রাগ নিয়ে কান্নার মুখে কথাগুলো বলছিল, আর আমি তার মুখে এই কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না। স্যার আবারও বলল, আমার কথা যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে রুহিকে গিয়ে জিজ্ঞেস করো। কথাগুলো বলে সে চরম রাগ নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি 2 হাত দিয়ে চুলগুলো খামছে ধরলাম। নিজের উপর প্রচণ্ড রাগ লাগছে। এটা আমি কি করেছি? এতটা ভুল বুঝেছি স্যারকে। ছোট্ট একটা ভুল বোঝাবুঝির জন্য এতটা কষ্ট দিয়েছি স্যারকে। কেন এভাবে কথা চেপে না রেখে স্যারকে গিয়ে বললাম না? কেন বললাম না? একবার যদি কথাগুলো তাকে জানাতাম। আমার আর রুহি আপুকে কিছু জিজ্ঞেস করার নেই। স্যারের মুখের কথাই আমার কাছে যথেষ্ট। নিজেকে খুন করতে ইচ্ছে করছে। এই আমি ভালোবাসি শুভ্র স্যারকে। ছি, নিজের উপর এখন প্রচণ্ড ঘৃণা হচ্ছে। ভালোবাসলে কি করে এতটা ভুল বুঝতে পারলাম? আমি তাকে যে কষ্ট দিয়েছি তারপরেই স্যার আমাকে ক্ষমা না করাটাই উচিত। আমি তার ক্ষমারই যোগ্য না। অঝোর ধারায় অশ্রু বন্যা ভাসিয়ে আমি বসে বসে কাঁদতে লাগলাম, আর স্যার ফিরে আসার অপেক্ষায় করতে লাগলাম। কিন্তু স্যার সারা রাতে আর ফিরে আসলো না। তারপরের দিন সকালে একবার এসে 2 মিনিটের জন্য মার সাথে কথা বলে চলে গেল। আমাকে কিছু বলারও সুযোগ দিচ্ছে না। বারবার ফোন করি কিন্তু ফোন রিসিভ করে না। এই অপরাধের অনুভূতি নিয়ে আমি ভেতরে ভেতরে দগ্ধ হতে লাগলাম।
সারা দিন অফিসে কাটায়, বাসায় আসলেও 5 মিনিটের পরই চলে যায়, ভুলেও রুমে আসে না। সবার সামনে আমি কিছু বলতেও পারি না। যাওয়ার সময় পেছন থেকে ক্রমাগত ডাকতে থাকি, তবুও ফিরেও তাকাই না। হাঁকের মতো এসে জড়িয়েও ধরে না আমাকে, একটা বারও কথা বলে না। সুপ্তি সুপ্তি বলে তো ডাকাই বন্ধ করে দিয়েছে। 2 দিন পর সে একটি ফাইল নেওয়ার জন্য রুমে আসতে আমি তার পা ধরে অঝরে কেঁদে উঠি। স্যার বারবার পা ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আমি আরও শক্ত করে চেপে ধরে কেঁদে কেঁদে বলতে থাকি, স্যার প্লিজ, আপনি আমাকে যেই শাস্তি দেওয়ার দিন, যত বড়ই শাস্তি হোক না কেন আমি মাথা পেতে নিব, কিন্তু এভাবে দূরে দূরে থাকবেন না। আমাকে মাফ করে দিন প্লিজ স্যার, আমাকে মাফ করে দিন। আমি আর সহ্য করতে পারছি না, আপনাকে ছাড়া আমি আর থাকতে পারছি না। আপনার সান্নিধ্য যে আমার খুব দরকার। স্যার আমাকে তার হাত দিয়ে উঠিয়েই ধরে বলল, কেন? তোমার তো আমাকে সহ্য হয় না, তাই না? আমাকে যেন আর দেখতেই না হয়। আমি তো সেই ব্যবস্থাই করছি। বলেই আমাকে ধাক্কা মেরে চলে গেল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকলাম। তারপরের দিন বিকেলে ছাদে গিয়ে দেখি স্যার আকাশের দিকে তাকিয়ে সিগারেট খাচ্ছে। দেখে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তাকে আমি কখনোই সিগারেট খেতে দেখিনি আজ পর্যন্ত। কতটা কষ্ট পেলে স্যারের মতো ছেলে সিগারেট খেতে পারে ভেবেই আমার চোখ ঝাপসা হয়ে এলো। আমি স্যারের ঠোঁট থেকে সিগারেটটা বের করার জন্য হাত বাড়াতেই আমার হাত খপ করে ধরে ফেলল। আমি কাকুতির স্বরে বললাম, প্লিজ এগুলো খাবেন না। স্যার রক্তবর্ণ চোখে তাকিয়ে বলল, কষ্ট দিয়ে এখন কষ্ট কমাতেও দেবে না? আমি চোখের পানি ছড়িয়েই বললাম, আমাকে যে শাস্তি দেওয়ার দিন, কিন্তু এভাবে আর থাকবেন না, আমার আর সহ্য হচ্ছে না আপনার এই কষ্ট। স্যার তাচ্ছিল্যের সুরেই বলল, 2 দিনেই সহ্য করতে পারছো না? আর আমি যে বছরের থেকেও দ্বিগুণ কষ্ট সহ্য করে আসছি। আমি আরও কিছু বলতে নিলাম, কিন্তু তার আগেই স্যার আমার মাথা পেছন থেকে তার দিকে টেনে তার সিগারেটটা আমার হাতের কাছে এনে বলল, এখন তুমি যাবে নাকি এই সিগারেট হাত চেপে ধরবো? স্যার আমাকে আগুনের ছ্যাঁকার ভয় দেখাচ্ছে। স্যারের চোখের দিকে তাকিয়ে একটু মৃদু হাসি দিয়ে আমি নিজেই সিগারেটের আগুনের অংশ আমার হাতে চেপে ধরলাম। স্যার আমার চেহারার এই হঠাৎ পরিবর্তন আর সিগারেট চেপে ধরা দেখে হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল। তারপর তাড়াতাড়ি সিগারেট কেড়ে নিয়ে দ্রুত নজর সরিয়ে চলে গেল। কিছুক্ষণ পর আমি রুমে গিয়ে দেখলাম স্যার তার হাতেও সিগারেট চেপে ধরে চোখ বন্ধ করে রেখেছে। আমার উপস্থিতি টের পাওয়ার সাথে সাথে সিগারেট ফেলে দিয়ে দ্রুত বের হয়ে গেল রুম থেকে। সকালে ঘুম থেকে উঠে দেখলাম শুভ্র স্যার আমার ব্যাগ গোছাচ্ছে। আমি অবাক হয়ে তাকিয়ে বললাম, আমার ব্যাগ গোছাচ্ছেন কেন? স্যার আমার দিকে না তাকিয়ে ব্যাগ গোছাতে গোছাতেই বলল, তুমি তোমার বাবার বাড়ি যাবে তাই। আমি উদ্বিগ্ন মুখে বললাম, আপনি কি এখন আমাকে এই বাড়ি থেকে বের করে দিবেন? স্যার ব্যাগ গোছানোর মধ্যে রাগী গলায় বলল, নাটক বন্ধ করো। তোমার বাবার শরীর খারাপ হয়েছে, কিছুদিন সেখানে থেকে আসো। বাবার অসুস্থতার কথা শুনে খুব চিন্তা হচ্ছিল। আর কিছু না বলে তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। গাড়িতে নিশ্চুপ হয়ে বসে আছি আর বারবার তাকে দেখছি। শুভ্র স্যারও চুপচাপ ড্রাইভ করছে, একবার তাকাচ্ছেও না। আমার অনার্স 2য় বৎসরের ফাইনাল এক্সামের রেজাল্ট দিয়েছে, ফার্স্ট ক্লাস পেয়েছি। সব স্যারের জন্যই, মানতে হবে। আমাকে স্যারের বাচ্চাদের মতন বেদ দিয়ে পড়ানোর জন্যই এত ভালো রেজাল্ট হলো। এরই মাঝে একদিন নাহিদ ভাইয়ার সাথে দেখা হয়েছিল। আমাকে বলছিল তার পক্ষ থেকে শুভ্র স্যারকে ধন্যবাদ জানাতে। তার থেকেই জানতে পারলাম সেদিন স্যার দায়িত্ব নিয়েই নাহিদ ভাইকে বোঝাচ্ছিল, কারণ নাহিদ ভাই একটি মেয়ের সাথে রিলেশন করে আর 2 দিন পর পরই তাদের খুবই ঝগড়া হয়। তাই এখন যেহেতু তারা বিয়ে করতে যাচ্ছে, তাই স্যার তাকে বোঝাচ্ছিল। আর আমি কি ভেবেছিলাম? বাসায় গিয়ে পৌঁছাতেই বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে জোরে জোরে কেঁদে উঠলাম। সব কষ্ট মিলে খুব যন্ত্রণা দিচ্ছে। বাবা স্নেহের ছায়ায় এসে সব কষ্টগুলো অশ্রু হয়ে ভেতর থেকে বেরিয়ে আসছে।
বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে আর কাঁদতে মানা করলো। কিছুক্ষণ পর স্যার সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। আমাকে কিছুই বলল না। তার চলে যাওয়ার দিকে আমি ছলছল চোখে তাকিয়ে রইলাম। এখন এত দূরে থেকে কি করে স্যারের থেকে ক্ষমা চাইব? স্যারের রাগ আমি কোনো দিনই ভাঙাতে পারবো না। স্যার চলে যাওয়ার পর জানতে পারলাম বাবার সামান্য প্রেশার হাই হয়েছিল। আমাকে ব্যাগপত্র নিয়ে আসতে দেখে সবাই বেশ অবাক। কারোর প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সারাদিন ফোন হাতে নিয়ে রুমে বসে রইলাম। স্যার যদি একবারও ফোন দেয়। আমার ফোন দেওয়া তো ব্যর্থ, কিন্তু না, একটি বারও ফোনটা বেজে উঠে স্ক্রিনে স্যারের নাম ভেসে উঠল না। খুব মনে পড়ল আগের কথা, যখন এই বাড়িতে আগে আসলে স্যার 2 মিনিট পর পরই ফোন করত, কখনো নিজে থেকে দূরে থাকতে দিত না। আর আজ আমার এই পরিণতি আমি নিজেই অর্জন করেছি, নিজেই ভালোবাসা খুঁয়েছি। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। বিকেলে ঘুম ভাঙলে আমি ওড়না ঠিক করে ঘুমো ঘুমো চোখে উঠে বসলাম। তখনই ভাবি হন্তদন্ত হয়ে রুমে এসে আমাকে দেখেই বলল, ঘুম ভেঙেছে তাহলে? কখন থেকে ঘুমিয়ে আছিস? তোর কাজকর্ম আমি কিছুই বুঝি না। শুভ্র আজ আমেরিকায় চলে যাচ্ছে আর তুই এখানে পড়ে আছিস। আরে 2 দিন পরও তো আসতে পারতি। আমি অবাক হয়ে গেলাম ভাবির কথা শুনে। ভ্রু কুঁচকে বললাম, আমেরিকা চলে যাচ্ছে মানে? আমার কথার মাঝখান থেকে থামিয়ে ভাবি বলতে লাগলো, হ্যাঁ, আর 1 ঘন্টা পরেই তো ফ্লাইট। সেই কথাও ভুলে খেয়ে আছিস। আমি এটা বুঝি না, শুভ্রর হঠাৎ আমেরিকার বিজনেস সামলানোর কি হলো? এতদিন তো এখানে থেকেই সব সামলেছিল। তুই এখানে থাকবি আর শুভ্র বিদেশে পড়ে থাকবে। আমার এটা একদমই ভালো লাগছে না। কথাগুলো বলে ভাবি চলে গেল। আমার হতভম্বের ভাব এখনো কাটেনি। এই কারণে স্যার আমাকে এখানে রেখে গেল? আমার থেকে দূরে থাকার জন্য স্যার আমেরিকা চলে যাচ্ছে আমাকে ছেড়ে? আমি সেই মুহূর্তেই এক সুটে পাসটা নিয়ে যেভাবে ছিলাম সেভাবে এলোমেলো চুল নিয়ে দৌড়াতে লাগলাম। স্যার আমাকে ছেড়ে চলে যাবে ভাবতেই আমার শরীর অসাড় হয়ে আসছে, পা যেন চলতে চাইছে না। কিন্তু আমাকে আজ থামলে চলবে না, দৌড়াতে হবে খুব জোরে, খুব। স্যারকে আমি কিছুতেই আমাকে ছেড়ে যেতে দেব না। কোনো মতে একটি সিএনজি দাঁড় করিয়ে উঠে পড়লাম, কিন্তু আজ মনে হচ্ছে সিএনজির চাকায় ঠাডা পড়েছে, চলছেই না। এদিকে সময়ও দ্রুত গতিতে বয়ে যাচ্ছে, আর মাত্র 35 মিনিট। আবার পড়ে গেলাম জ্যামে। ঢাকায় যে ট্রাফিক জ্যাম, এই জ্যাম কবে ছুটবে কোনো ঠিক ঠিকানা নেই। যতদূর চোখ যায় শুধু গাড়ি আর গাড়ি দেখা যাচ্ছে। রাস্তার পাশে একটি দোকান থেকে লাউড স্পিকারে একটি গান বাজতে লাগলো। এই হৃদয়ে তুমি ছিলে, ব্যথা ছিল না, হঠাৎ করে হারিয়ে গেলে, ফিরে এলে না। এই হৃদয়ে তুমি ছিলে, ব্যথা ছিল না, হঠাৎ করে হারিয়ে গেলে, ফিরে এলে না। এখন বন্ধু আমার রাতেরও আঁকা, ওর ঘরে তো আমার বসবাস। বন্ধু আমার চাঁদের জোছনা, এখন আমার মন কাঁদে না। শুভ্র স্যারের সাথে সেই প্রথম থেকে এই পর্যন্ত কাটানো প্রত্যেকটি মুহূর্তই আমার মনে পড়তে লাগলো। গাড়ি চলার আর নামই নিচ্ছে না দেখে আমি ব্যাকুল হয়ে সিএনজি থেকে নেমে দৌড়াতে লাগলাম। পেছন থেকে সিএনজি চালক আমার টাকা বলে চেঁচাচ্ছে। দূর ভাই, আপনার টাকা আমি দিয়ে যাব, আগে আমার শুভ্র স্যারকে ফিরিয়ে আনি তারপর। সবাই অদ্ভুতভাবে আমার দিকে তাকাচ্ছে। এই পড়ন্ত বিকেলে এভাবে এলোমেলো খোলা চুলে ঘুমো ঘুমো চেহারা নিয়ে পাগলের মতো একটি মেয়ে ছুটতে দেখে যে কারোরই তাকিয়ে থাকার কথা। কোনো মতে এয়ারপোর্টে পৌঁছালাম। সবাই ব্যস্ত ভঙ্গিতে ব্যাগপত্র ট্রলিতে টেনে ছোটাছুটি করছে। পাশে একটি 5 থেকে 6 বছরের বাচ্চা বসে বসে চকলেট ক্যান্ডি খাচ্ছে। চারপাশে অসহায়ের মতো চোখ বুলাতে লাগলাম। হঠাৎ 1 সেকেন্ডের জন্য মনে হলো আমি দেরি করে ফেলেছি। স্যার চলে গেছে আমাকে ছেড়ে। মুহূর্তের মধ্যে এক বুক শূন্যতায় গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সামনে তাকানো অবস্থায় দোপা পেছনে পেঁচাতে কারোর সাথে মৃদু ধাক্কা খেলাম।
ঘুরে তাকিয়ে দেখলাম শুভ্র স্যার। সেও মাথা নিচু করে হাঁটছিল। ধাক্কা লাগায় সরি বলার জন্য আমার দিকে তাকাতে সে অবাক হয়ে গেল। পরক্ষণে তার চোখে এক চাপা কষ্ট জায়গা নিল। স্যারকে দেখে আমি কাঁদতে কাঁদতে খুশি হয়ে গেলাম। শুভ্র স্যার আমাকে পাশ কাটিয়ে চলে যেতে নিল। আমি তার পথ আগলে দাঁড়িয়ে তার হাত ধরে কান্নার বেগটা কমানোর চেষ্টা করে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলাম, স্যার প্লিজ আমাকে ছেড়ে যাবেন না, আমাকে ক্ষমা করে দিন। আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু আমায় ছেড়ে যাবেন না, আমায় ছেড়ে। আর বলতে পারলাম না কান্না করার জন্য। স্যারের চোখেও পানি ছলছল করছে, যা সে আপ্রাণ চেষ্টা করে আটকিয়ে রাখছে। সে আমার দিকে না তাকিয়েই বলল, সত্যি আমার জন্য সব কিছু আর কঠিন করো না। আমার যে সিদ্ধান্ত নেওয়ার আমি নিয়ে ফেলেছি। শুভ্র স্যার আমার হাত ছাড়িয়ে চলে যাচ্ছে। শুভ্র, আমি তোমাকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি শুভ্র। স্যার যেতে যেতে থমকে দাঁড়ালো। পেছন থেকে আর কান্না মাখা জড়ালো গলা শুনে কয়েক মুহূর্তেই সেইভাবে দাঁড়িয়ে থেকে পেছনে ঘুরে নিজের ঠোঁট কামড়ে ধরে হাত দিয়ে মাথার চুলগুলো পেছনে ধরে কিছুক্ষণ এদিক ওদিক তাকাতে লাগলো। তারপর দ্রুত আমার সামনে এসে অশ্রু ঝরিয়ে কান্না মাখা গলায় বলতে লাগলো, আই হেড দ্য ফ্যাক্ট, তুমি আমাকে তোমার ভালোবাসায় এতটাই দুর্বল করে ফেলেছো যে আমি তোমার উপর একটু রাগও হয়ে থাকতে পারি না। বলেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও তাকে শক্ত করে আঁকড়ে ধরলাম। আমরা দুজনে অঝোর ধারা কেঁদে যাচ্ছি। পাশ থেকে সে বাচ্চাটা মুখে আঙ্গুল দিয়ে জোরে জোরে সিটি বাজিয়ে হাততালি দিতে লাগলো। স্যার আমার ঘাড়ে মুখ লুকিয়ে কানে বলতে লাগলো, আমি তোমাকে ভালোবাসি সুপ্তি, খুব 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 ভালোবাসি। আমাকে আর কখনো ছেড়ে যাবে না তো? আমরা দুজন সবসময় একসাথে থাকবো, ঠিক আছে? আমি শুভ্রকে ছেড়ে বললাম, দুজন না। তারপর ওর একটি হাত আমার পেটে চেপে ধরে বললাম, তিনজন। স্যার তার হাতের দিকে অবাক হয়ে তাকিয়ে আমার চোখে জিজ্ঞাসা চোখে তাকালো। আমিও মৃদু হেসে চোখের পলক ফেলে তাকে আশ্বাস দিলাম, হ্যাঁ, আমাদের মধ্যে তৃতীয়জন আসছে। দুজনের মাঝে তৃতীয়জন আসা বলতে সেই আলাদা করা অর্থে নয়। তৃতীয়জন আসছে মানে আমাদের দুজনকে আরও আঁকড়ে ধরতে, দুজনার সাথে। আজ সকালে আমি আমার শরীরের শুভ্রর ভালোবাসার অস্তিত্বের খোঁজ পেয়েছি। কথাটা বোঝা মাত্রই শুভ্রর চোখে মুখে এক খুশির চমক খেলে গেল। সাথে সাথে আমাকে উপরে তুলে ধরে ঘোরাতে শুরু করলো। খুশিতে আর বলতে লাগলো, আজকে তুমি আমাকে আমার জীবনের সবচেয়ে বড় দুটি উপহার দিলে। নিজেকে এই পৃথিবীর সব থেকে সুখী মানুষ লাগছে। আমি অনেক খুশি। আমি ওর কাঁধে দুই হাত রেখে হাসতে হাসতে ব্যালেন্স সামলাতে লাগলাম। ওর চোখে এখন খুশির অশ্রু ঝরছে। আমাকে ধীরে ধীরে উপর থেকে নিচে নামাতে লাগলো। ওর কপাল বরাবর আসতেই আমি দুই হাত দিয়ে ওর গাল ধরে ওর কপালে এক দীর্ঘ ভালোবাসার পরশ ছুঁয়ে দিলাম। আমাকে নিচে নামানো থামিয়ে শুভ্র আবেশে চোখ বন্ধ করে ফেলল। চোখের নিচে এখনও মুক্তোর মতো অশ্রু চিকচিক করছে। তারপর আমার চোখের দিকে মৃদু হেসে অসীম সুখের ছায়ায় মুখ নিয়ে তাকিয়ে রইল। আর আমিও মৃদু হেসে তাকিয়ে রইলাম সেইভাবে, ওর গাল ধরে ওর চোখে। সময় যেন সেভাবে থেমে রইল আমাদের ভালোবাসায়। এই যেন এক স্বর্গীয় সুখের মুহূর্ত, যা প্রকাশ ভাষায় করা অসম্ভব। জীবনের স্রোতে আমরা যেন এভাবে একসাথে আঁকড়ে থাকি। সমস্ত জীবনের প্রার্থনা জুড়ে এখন শুধু এই একটাই চাওয়া। তো আমার প্রিয় পাঠকগণ, আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য। আমি যেন আমার শুভ্র স্যারকে নিয়ে অনেক অনেক ভালো থাকি। আর হ্যাঁ, আমাদের মধ্যে যে তৃতীয়জন আসছে তাকেও দোয়া করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই জানিয়ে যাবেন গল্পটি কেমন হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই পরিশ্রম অবশ্যই সার্থক হবে।
কারণ এই একটি ভিডিও বানানোর পেছনে আমাদের অনেক পরিশ্রম করতে হয়, অনেক কাঠখড় পোড়াতে হয় আপনাদের একটু ভালোবাসা ছোঁয়া পাওয়ার জন্য। আপনারা যদি সাপোর্ট করেন আরও ভালো ভালো গল্প আপনাদের উপহার দিতে পারবো। এই দোয়ায়, এই শুভকামনায় সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।